আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরিটেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সংকটের এই সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কিন্তু পরিবহন সেক্টরে একটা বিশাল প্রভাব পড়েছে। অর্থাৎ গতকাল রাত থেকে আমরা শুনে আসছি যেখানে পরিবহন মালিকরা ৮০% প্রায় ৮০% ভাড়া বৃদ্ধির প্রস্তাব তারা কিন্তু সরকারকে পাঠিয়েছে। যদিও সেটি দিন শেষে এখন আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সেখানটাতে হয়তো বা কিছু কমে এসে তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি শীঘ্রই আমরা জানতে পারবো। কিন্তু এই যে ভাড়া বৃদ্ধির যে বিষয় সেটি আমাদেরকে এক ধরনের শঙ্কা তৈরি করেছে সাধারণ মানুষের মনে। আমরা দেখেছি যে মানুষ এমনিতেই মূল্যস্ফীতির চাপে রয়েছে। যদিও সরকারি হিসেব থেকে দেখানো হচ্ছে যে ৯%-এর কাছাকাছি চলতি মাসের মূল্যস্ফীতি বিরাজমান রয়েছে, কিন্তু বাস্তবে সেই মূল্যস্ফীতি প্রায় ২০% থেকে ৩০% আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা যখন খুচরা বাজারে যাই, যখন আমরা দ্রব্য পণ্য এগুলো যখন কিনতে যাই, তখন সাধারণ মানুষজন কিন্তু দেখতে পায় যে আসলে রিয়েল বা অ্যাকচুয়াল যে ইনফ্লেশন সেটি কিন্তু অনেক বেশি। বহির্বিশ্বে যখন জ্বালানির তেল কমতে থাকে তখন কিন্তু আমাদের দেশে জ্বালানির তেল বৃদ্ধি পেতে থাকে। তো এটা হচ্ছে উল্টো একটা সিস্টেম আমাদের এখানে বিপিসি বা বিআরইসিতে কাজ করে। তো এইবার আমরা যেটা দেখতে পেয়েছি যে তেলের সংকট, কিন্তু সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট প্রয়োজন মতো মজুতদারি তাদের কাছে রয়েছে। কিন্তু আমরা কিন্তু যে পাম্প স্টেশনগুলোতে গিয়ে দেখতে পাই যে সেখানে কিলোমিটার ব্যাপী মোটরসাইকেল কিংবা গাড়ি সেগুলো কিন্তু তেল সরবরাহের জন্য লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। দীর্ঘ সময় বলতে কত ঠিক নেই, মানে কোনো সুনির্দিষ্ট সময়ও নেই যে কিছুক্ষণ পরে সে তেল পাবে, বা সে যে সিরিয়ালে দাঁড়ালো সে আদৌ তেল পাবে কি না এই নিশ্চয়তাও কিন্তু নেই। তারপরেও কিন্তু দিনের পর দিন আমরা দেখে আসছি গত ৩-৪ সপ্তাহ থেকে, অর্থাৎ ঈদের আগ থেকেই এই তেলের যে চরম সংকট তৈরি হয়েছে। এটাকে অনেকে কৃত্রিম সংকট বলছেন, অনেকে বলছেন যে এখানে একটা অসাধু চক্র, তারা আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে মজুতদারিতা বৃদ্ধি করেছে, ফলে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আবার অনেকে বলছেন যে কোনো একটা ইস্যু রয়েছে, যে সরকার হয়তো বা ভিন্ন পথে ভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে হয়তো বা কারোর সাথে চুক্তিবদ্ধ আছে, বা কাউকে খুশি করার জন্য সরকার হয়তো বা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এমনও মন্তব্য আমরা দেখতে পেয়েছি। আবার এই তেলের ইস্যুতে আমরা এর আগেও অনেকবার কথা বলেছি, কিন্তু আজকে আমি বেশ কয়েকটা বিষয় শুনেছি, সেগুলো আবার আপনাদের কাছে পুনরায় আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের এই আলোচনা। আজকে যেটা জানতে পারলাম যে অনেকের কিন্তু এটা অভিযোগ রয়েছে যে বর্তমান সরকার যে ধরনের রেশনিং কিংবা যে ধরনের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপর হচ্ছে হেলথ কার্ড, নানান ধরনের কার্ডের গল্প শোনাচ্ছে এবং সেগুলো ইতিমধ্যে বাস্তবায়নও কিছুটা করার পথে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এগুলোর জন্য যে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন হবে, সেই অর্থের যোগান কিংবা সেই সক্ষমতা আমাদের কিন্তু এই মুহূর্তে নেই। আর এর ফলে যেখানে সরকার ঋণগ্রস্ত, বিদেশি সহায়তা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আর কোনো বিকল্প উপায় থাকে না, সেখানে আবার নতুন করে যে পলিটিক্যাল যে ম্যানিফেস্টো এগুলোকে বাস্তবায়ন করার জন্য যে অর্থের প্রয়োজন, সেটা আসলে কোত্থেকে আসবে? এবং যেখানে আমাদের রাজস্ব আহরণও কিন্তু খুবই দুর্বল পর্যায়ে, বিশ্বের উন্নয়নশীল অন্যান্য দেশের তুলনায় আমাদের রাজস্ব আয়ের আহরণ কিন্তু খুব একটা ভালো না। তো সেখানে সরকারের যে এই ধরনের সিদ্ধান্ত, সেটি আসলে বাস্তবায়ন কোথা থেকে হচ্ছে বা সরকার আসলে কোন পথে এগোচ্ছে, সেটি ভাবার বিষয় যথেষ্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে এই ধরনের জ্বালানি সংকট বাধিয়ে কোনো পক্ষ সরকারকে অন্যভাবে ভিন্নভাবে সরকারকে অর্থ যোগানের সংস্থানের চেষ্টা করছে কিনা সেটি দেখবার বিষয়। এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে বাজার থেকে নগদ অর্থ তুলে নেওয়ার একটা প্রচেষ্টা থাকতে পারে, আবার বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে বাস্তবতায় দেখা যাবে যে সেগুলো হয়তো বা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যে ঋণের প্রয়োজন সরকারের, সেই ঋণে চাপ বাড়ানোর কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা। এটা কৃত্রিম সংকট হলে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেবে, স্বাভাবিক, সেগুলো বেসরকারি খাতে
বিনিয়োগ না হয়ে সরকারের কাছে যাবে। আবার সরকার যদি এভাবে ঋণ নিতেই থাকে, তার একটা পর্যায়ে দেখা যাবে যে সরকারকে টাকা ছাপানোর মাধ্যমে আবার সেই ঋণ পরিশোধ করতে হচ্ছে, এবং এই অতিরিক্ত টাকা ছাপানোর কারণে দেখা যাবে যে বাস্তবে আমাদের ইনফ্লেশন কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো যেটাকে মানে ইনফ্লেশন বলছি আমরা, বা যেটাকে আমরা মূল্যস্ফীতি বলি আর মুদ্রাস্ফীতি বলি, দুটো ভিন্ন জিনিস। মুদ্রাস্ফীতি যেমনিভাবে অতিরিক্ত টাকা ছাপানোর মাধ্যমে তৈরি হয়, কিংবা যেখানে আপনার মূল্যস্ফীতি হচ্ছে গিয়ে দ্রব্যের মূল্যের বৃদ্ধি, হ্যাঁ, আর ইনফ্লেশনের ঘটনাটা মূলত ঘটে বা মূল্যস্ফীতিটা ঘটে আপনার হচ্ছে দ্রব্যের মূল্যের বৃদ্ধিতে, আবার মুদ্রাস্ফীতি ঘটে হচ্ছে অতিরিক্ত টাকা ছাপিয়ে যখন বাজারে তারল্য নিরসন করা হয়। তো এই যে মানে তারল্য বৃদ্ধি করা হয়, এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো যদিও অর্থনৈতিকভাবে সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতিতে আমরা জানি এগুলো একটার সাথে জড়িত, মানে এগুলো একটির সাথে আরেকটি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ফলে স্বাভাবিকভাবেই আমাদের দেশে এখন যে সংকট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে মানুষের অনেক ধরনের অভিযোগ রয়েছে, অনেক ধরনের সন্দেহ শঙ্কা রয়েছে যে সরকার আসলে এই যে এখন বলছে, আজকে দেখছি আমরা যে বেসরকারি 5টি কোম্পানি যারা আসলে দেশীয় উৎস থেকে পেট্রোল, অকটেন এগুলো মজুতদারি করে কিংবা এগুলো সরবরাহ করে, তারা বলছে যে এখন তাদের ডিপোগুলো থেকে উপচে পড়ছে তেল। তেল নাকি এখন অতিরিক্ত হয়ে গেছে, সরবরাহটা চাহিদার তুলনায় অনেক বেড়ে গেছে। তো দাম বৃদ্ধির পর এসে এই কথাগুলো আমরা এখন কেন শুনছি? এবং অনেকে এই খবরও আমরা দিনভর দেখলাম যে মালিকগুলো বলছে, যারা এই যে তেল সরবরাহ করছে, জ্বালানি সরবরাহ করছে, তারা বলছে যে সরকার আমাদের কাছ থেকে তেল নিতে চাচ্ছে না, আমরা দিতে চাচ্ছি। কি অদ্ভুত কথা! যেখানে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, সেখানে কেন সরকার তেল নেবে না, কিংবা পাম্পগুলো কেন, ডিস্ট্রিবিউটর যারা, তারা কেন তেল সরবরাহ করবে না? নিশ্চয়ই এই বিষয়টা একটু রহস্যময় মনে হতে পারে, এবং এটাকে রহস্যময় বলছেনও বিশেষজ্ঞ যারা রয়েছেন। আমরা তাদের মুখেও শুনেছি, তারা এমনটা বক্তব্য দিচ্ছেন। ফলে নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষের ভয়ের জায়গা আরও অনেক বেশি। মানুষ তো অবশ্যই তখন ভাববে যে সরকার না জানি এই জ্বালানি সংকটের মধ্যে যে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধকে টেনে আনছে, তার ভেতরে আসলে কোন ধরনের ঘটনা ঘটছে, কোন ধরনের চাল আসলে চালানো হচ্ছে, এবং জনগণকে সেটার মাসুল গুনতে হচ্ছে। একই সাথে আবার আমরা দেখেছি এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে। যখন সরকার বাড়িয়েছিল প্রায় 600 টাকা, তখন কিন্তু সিলিন্ডার, বাস্তবে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল 2200 থেকে 2500 টাকা। সেই সিলিন্ডার এখন আরও মূল্য বৃদ্ধিতে কিন্তু সেটি এখন বাস্তবে ভোক্তা পর্যায়ে তাকে আসলে কত টাকা বের করতে হবে, এই বিষয়টাকে নিশ্চয়ই ভাবা দরকার, কিন্তু কেউ ভাবছে না। বাস্তবে সিলিন্ডার বিক্রি হচ্ছে আরও বেশি দামে। সরকার যে দামে ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে বলছে, সেই দামে কোম্পানিগুলো ডিলার পর্যায়ে সরবরাহ করছে না, তার থেকে বেশি দামে ডিলার পর্যায়ে পৌঁছাচ্ছে। কাজে বোঝা যাচ্ছে যে যারা আসলে মূলত দেশীয় উৎস হোক অথবা আমদানি করে বিক্রি করুক, এরা মূলত একটা বিশাল সিন্ডিকেট তৈরি করছে, এমনটাই কিন্তু মানুষজন এখন ভাবতে শুরু করছে। কেননা ডিলার পর্যায়ে যে দাম আসছে, সেই দাম থেকে হয়তো তারা কিছু টাকা তো অবশ্যই প্রফিট করবে, কিন্তু তাদের প্রফিটের মার্জিন নির্ভর করবে তারা কত টাকা আসলে কোম্পানিগুলো থেকে ক্রয় করতে পারছে এই সিলিন্ডারগুলো। আমি দেখেছি, আমি সরেজমিনে অনেক ডিলারদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু বক্তব্য হচ্ছে তারা কিন্তু সরকারের বেঁধে দেওয়া দামে কোম্পানি থেকে নিয়ে আসতে পারেন না। তা এখন তাদের পরিবহন খরচ যুক্ত করার পর তারা কিভাবে ওই দামে আবার সেটা বিক্রি করবেন? এটা অসঙ্গতিপূর্ণ সিস্টেমের মধ্য দিয়ে আমাদের আসলে সব কিছু যাচ্ছে। ফলে বাস্তবতার সাথে সরকারের নীতির সাথে কোনো মিলই আমরা দেখতে পাই না। তো এইটা যে শুধুমাত্র রহস্যের মধ্যে থেকে যাবে ব্যাপারটা এমন না। এগুলোর এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, আমরা জানি নিউটনের 3য় সূত্রে এই কথাটি বলে। কিন্তু এটিকে আসলে আমাদের অর্থনীতি, বাজার ব্যবস্থা, আমাদের আয় স্তর, এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু এই সম্পর্কটা রয়েছে। শুধুমাত্র এটা যে বিজ্ঞানের বিষয় এমন না। আমার কাছে মনে হয় যে সব জায়গায় এটার কম বেশি প্রভাব রয়েছে। তো নিশ্চয়ই আমরা দেখব যে সরকার এই যে দাম বৃদ্ধি করলো,
জ্বালানির দাম বৃদ্ধিতে এটার প্রভাব পড়ছে, পরিবহন সেক্টরে ভাড়া বৃদ্ধি পাচ্ছে। ভাড়া বৃদ্ধির পর পরবর্তীতে আসলে কি হবে? এখন যে বলছে যে তেল উপচে পড়ছে, তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, বাইরে থেকে আমদানি করা যে তেল সেগুলো অলরেডি জাহাজ থেকে খালাস হওয়া শুরু করেছে। এই যে এত তেল এনে কি হবে যদি অধিক মূল্য দিয়ে মানুষ তেল কিনতে হয়, তাহলে আসলে কী হবে? এবং আবার অনেকে বাস্তবতায় এমনটাও দেখা গেছে যে তেলের দাম যখন বাড়ানো হয়েছে এরপরে এসে আমরা দেখতে পারলাম যে পেট্রোল পাম্পগুলোতে যে লাইন ধরেছিল সেটার সংখ্যাও কমে গিয়েছে। তো ফলে নিশ্চয়ই পাবলিকেরও যেমনই সমস্যা আছে, পাবলিকের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক সিন্ডিকেট কাজ করে সবসময়, এবং যারা ব্যবসায়ী তাদের মধ্যে তো অবশ্যই কাজ করে লাভের জন্য। তো এই পাবলিক কারা আর এই সিন্ডিকেট কারা? সিন্ডিকেটই পাবলিক, আবার পাবলিকই হচ্ছে সিন্ডিকেট। কিন্তু বিষয় হচ্ছে কে কোথায় অবস্থান করছে, কার এই সিন্ডিকেশনের জায়গাটা কোথায়, এটাই নির্ভর করছে, বা তার ক্ষমতার জায়গাটা কোথায় সেটাই নির্ভর করছে আসলে সে কতটুকু সিন্ডিকেট করবে। বা সিন্ডিকেট না বলে এটাকে আমরা একটা অনিয়ম বলতে পারি, বেইনসাফি বলতে পারি, জুলুম বলতে পারি, ইনজাস্টিস বলতে পারি। এই ঘটনাগুলো আসলে ঘটে শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির তারতম্যের কারণে। পরিবর্তন হলে দেখা যায় যে সাধু মানুষটাও অসাধু হয়ে পড়ে। যারা আজকে বলছে বা বলে, আমরা দেখেছি যে বিগত সময়ে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এমন আমরা অনেক অর্থনীতিবিদ দেখেছি, অনেক বিশেষজ্ঞকে দেখেছি, অনেক টকশো বক্তাকে দেখেছি যারা খুবই নিরপেক্ষভাবে জনগণের হয়ে, জনগণের কণ্ঠে, জনগণের দাবির সাথে সঙ্গতিপূর্ণ বক্তব্য দিয়ে জনগণের বাহবাহ কুড়াচ্ছে। কিন্তু তাদেরকে আমরা আবার দেখতে পাচ্ছি তারা যখন এই যে গভর্নমেন্ট যখন ফর্ম করলো, নতুন গভর্নমেন্টের তাদেরকে যখন কোনো না কোনো দায়িত্বে নেওয়া হলো, অনেককে উপদেষ্টা বানানো হলো, অনেককে প্রতিমন্ত্রী বানানো হলো বা মন্ত্রী বানানো হলো, তখন এদের আবার সেই লিবারেল কিংবা সেই পাবলিক সেন্টিমেন্ট বেস যে তাদের যে অপিনিয়ন ছিল, তাদের যে ভয়েস রেইজিং ছিল, সেটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। বরং তাদের এখন সুর বদলে গেছে। কেন বদলে গেছে? আবার এটার উত্তর ব্যাখ্যাও অনেকে দিয়ে থাকেন যে সরকার এত সহজ না, সরকার চালানোটা অনেক কঠিন ব্যাপার। তো কাজে সরকারকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেটা আসলে বাইরে থেকে বোঝা যায় না, শুধুমাত্র সরকারে যাওয়ার পরই তখন গিয়ে বোঝা যায় যে সরকারকে আসলে চালানোটা এত সহজ না। এটাতে অভিজ্ঞতা দরকার হয়, এটাতে অনেক পলিসি আছে যেগুলো আসলে জনগণ বোঝে না, শুধু সরকারই বোঝে। এমন বক্তব্য কিন্তু আমরা অনেকের মুখ থেকে পরবর্তীতে শুনতে পাচ্ছি। এই হলো গিয়ে আসলে আমাদের সাধু থাকা অসাধু থাকার সময়, পরিস্থিতি, স্থান, কাল, পাত্র ভেদে ভিন্নতা পায়, এটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তো আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আমার পরবর্তী, মানে এই যে আলোচনাটা শুনছেন এটার পরবর্তী আলোচনায় আমি জানানোর চেষ্টা করব যে আসলে আমাদের আমলাতন্ত্র কিভাবে রাজনীতিকদের করাতে থেকে কিভাবে এগুলো সবগুলোকে কন্ট্রোল করে, অর্থাৎ পলিটিক্যাল পলিসিকে কিভাবে তারা আসলে কন্ট্রোল করে এবং তাদের অপিনিয়নকে তারা কিভাবে ইনফ্লুয়েন্স করে। মানে হয় গভর্নমেন্ট যখন কোনো একটা ডিসিশন মেকিংয়ের যায় তখন কিভাবে আসলে এই অ্যারিস্টোক্রেসিটা এখানে কাজ করে, সে জিনিসটা আমরা আলোচনা করব। তো নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত এই পর্বে। ধন্যবাদ।